নমস্কার বন্ধুরা, এলএলএস ডিজি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই আগের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর যে ইতিহাস বইয়ের তৃতীয় অধ্যায়ের আলোচনা শুরু হয়েছিল, তো এটা হচ্ছে তার দ্বিতীয় পর্বের ভিডিও। এখানে আমরা বাংলার সমাজ সংস্কৃতি অর্থাৎ খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতকে বাংলার যে সমাজ সংস্কৃতি, শিক্ষা দীক্ষা, শিল্প ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে এই পাঠ্য বইয়ের মধ্যে যে সমস্ত বিষয়গুলো তুলে ধরা হয়েছে সেগুলো জানার চেষ্টা করব। তো আমরা যে বাংলা ভাষায় কথা বলি, সেই বাংলা ভাষা উৎপত্তি কোন ভাষার থেকে হয়েছে? তো বাংলা ভাষা এটা এইভাবে আসেনি। এটা আমাদের যে প্রাচীন ভারতীয় আর্য ভাষা, সেটা রূপান্তরিত হয়ে মধ্য ভারতীয় আর্য ভাষা এর রূপ নেয়। আর সেই মধ্য ভারতীয় আর্য ভাষারই একটা রূপ হচ্ছে মাগধী অপভ্রংশ, অর্থাৎ মাগধী প্রাকৃত থেকে মাগধী অপভ্রংশ, আর তার যে গৌড়বঙ্গীয় যে রূপ, মাগধী অপভ্রংশ ভাষার যে গৌড়বঙ্গীয় রূপ, সেইখান থেকেই বাংলা ভাষার উৎপত্তি। এটা সময়কাল কখন? 800 থেকে 1100 খ্রিস্টাব্দের মধ্যে বাংলা ভাষার উৎপত্তি হয়েছিল। আর এই বাংলা ভাষার উৎপত্তি হয়েছিল কোন যুগে? বলতে হবে পাল যুগে। তবে তৎকালীন সময়ে বাংলা ভাষা সমাজের যারা সাধারণ মানুষ তাদের মধ্যেই প্রচলিত ছিল, আর যারা পণ্ডিত বা শিক্ষিত তাদের ক্ষেত্রে সংস্কৃত ভাষার ব্যবহার লক্ষ্য করা যেত। আর সংস্কৃত ভাষাতেই সাহিত্য, ব্যাকরণ, ধর্ম, দর্শন, চিকিৎসা শাস্ত্র ইত্যাদি এই সমস্ত বিষয়গুলো লেখা হতো। যেমন এখানে বিষয় রয়েছে, যেমন চক্রপাণি দত্ত কে ছিলেন? চিকিৎসক ছিলেন। কোন সময়কার? পাল যুগের। তো তিনি ওই বিভিন্ন আয়ুর্বেদিক গাছগাছড়া ইত্যাদি কোনটাতে কি উপকার সেই সব বিষয় নিয়ে একটা বই লিখেছিলেন, সেটার নাম ছিল চিকিৎসা সংগ্রহ। সেই রকম রামচরিত, এটাও হচ্ছে একটা কাব্য। কে লিখেছিলেন? সন্ধ্যাকর নন্দী। কার সময়কালে? না, বলতে হবে পাল রাজা মদন পালের শাসনকালে। তো এই রামচরিত কাব্যের বিষয় কি? ওই রামায়ণ, বাল্মীকি রামায়ণের যে ঘটনা, সেই বিষয়কে উল্লেখ করা হয়েছে। তবে বাল্মীকি রামায়ণের পাশাপাশি এখানে পাল রাজা রামপালের যে বিভিন্ন ঘটনা তার সময়কালীন, সেইগুলোকেও যেন রামায়ণের ঘটনার সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। যেমন রামায়ণের ক্ষেত্রে কি ঘটনা ঘটেছিল, যে ওখানকার রামচন্দ্রের কাহিনী, রামচন্দ্রের যে বিভিন্ন ঘটনা, তার জীবনী ইত্যাদি বিষয় নিয়ে আলোচিত হয়েছিল। এখানেও ঠিক তাই। এখানে পাল রাজা রামপালের যে জীবন কাহিনী, সেটাও যেন এই গল্পের বিষয়বস্তু হয়েছে কাব্যের। এছাড়া রামায়ণের যে ভূগোল, রামায়ণের ভূগোলে কোন জায়গার সৌন্দর্যের কথা, প্রাকৃতিক বা ভৌগোলিক বিবরণ দেওয়া হয়েছে, সেটা বলতে হবে অযোধ্যা। আর এখানে দেওয়া হয়েছে রামপালের রাজধানী রামাবতী। রামপালের রাজধানী কোথায় ছিল? রামাবতী। আবার রামায়ণের ঘটনায় আমরা দেখেছিলাম যে সীতা উদ্ধারের যে বিষয়টি সেখানে দেখানো হয়েছিল, অর্থাৎ রাবণ সীতাকে হরণ করে নিয়ে চলে গিয়েছিল। পরবর্তীকালে রামচন্দ্র রাবণকে যুদ্ধে পরাস্ত করে দেবী সীতাকে উদ্ধার করে নিয়ে এসেছিলেন। এখানে কি ঘটনা ঘটেছে? এখানে দেখা গিয়েছে যে রামপাল তিনি কি করেছিলেন? রামপালের যে বরেন্দ্র ভূমি, সেটাকে তিনি উদ্ধার করেছিলেন। অর্থাৎ সীতা উদ্ধারের সঙ্গে বরেন্দ্র ভূমি উদ্ধারের যে কাহিনী, সেটা একেবারে মিলেমিশে একাকার হয়েছে। তো এইভাবে দেখা যাচ্ছে যে এটা বাল্মীকি রামায়ণের আদলে রচিত হলেও এর মধ্যে পাল রাজা রামপালের যে কাহিনী, সেটাও যেন কিছুটা মিলেমিশে গেছে। সেই সঙ্গে এখানে দেওয়া আছে যে পাল রাজা তারা কি ছিলেন? বলতে হবে এনারা ছিলেন ক্ষত্রিয় বা কায়স্থ। কোন ধর্মের অনুরাগী ছিলেন? বৌদ্ধ ধর্মের অনুরাগী।
তবে শশাঙ্কের সময় যে বৌদ্ধ ধর্মটা ছিল সেটার সঙ্গে এটার কিন্তু কিছু পার্থক্য ছিল। এই বৌদ্ধ ধর্মটা ছিল অনেকটা তান্ত্রিক বৌদ্ধ ধর্ম। কিভাবে এলো? ওই যে শশাঙ্কের সময় যে বৌদ্ধ ধর্ম তার সঙ্গে আরও কিছু দার্শনিক চিন্তাধারা মিশে গিয়ে একটা বজ্রযান বলে বা তন্ত্রযান বৌদ্ধ ধর্মের বৌদ্ধ মতের উৎপত্তি হয়েছিল, সেইটাই। আর সেই সঙ্গে সঙ্গে সহজযান, কালচক্রযান, এইরকম আরও দুটো বৌদ্ধ ধর্মমতের জন্ম এই সময় হয়েছিল। আর এই সহজযানকেই বলা হতো সহজিয়া। এরপর এখানে যেটা বলা হয়েছে যে এই যে পাল যুগের যে বৌদ্ধ ধর্মর যে প্রচলন ছিল সেই সময়টাতে কিন্তু ওই পূজা অর্চনা বা এই দেবদেবীর গুরুত্ব এগুলো খুব একটা ছিল না। তার পরিবর্তে এখানে কি ছিল? এটাতে আত্মার শুদ্ধিকরণ, পরিষ্কার মন, আত্মা এইসবের উপরেই বেশি জোর দেওয়া হয়েছিল। আর বলা হয়েছিল যে যদি আত্মা শুদ্ধ থাকে তবেই নির্বাণ বা মুক্তি লাভ সম্ভব। অর্থাৎ এখানে সেন যুগে যেমন ব্রাহ্মণ্য ধর্মের যে গোঁড়ামি সেইগুলো কিন্তু এখানে কিছুই ছিল না। এই পাল যুগের যারা সিদ্ধাচার্য ছিলেন, অর্থাৎ যারা বৌদ্ধ ধর্ম নিয়ে এই সমস্ত চর্চা করতেন, তাদের মধ্যে কয়েকজনের নাম যেমন এখানে দেওয়া হয়েছে: লুইপাদ, সরহপাদ, কান্যপাদ, ভুসুগোপাদ ইত্যাদি। এরপর এই পাল যুগের যে সাহিত্য তার একটা অন্যতম নিদর্শন ছিল চর্যাপদ। চর্যাপদটা কি? ওই যারা সিদ্ধাচার্য ছিলেন তারা যে সমস্ত কবিতা, গান ইত্যাদি রচনা করেছিলেন সেইগুলোর সংকলন ছিল চর্যাপদ। চর্যাপদের যে ভাষা সেটাই কিন্তু আদি বাংলা ভাষা। অর্থাৎ বাংলা ভাষার আদি নিদর্শন কি? তো বলতে হবে চর্যাপদ। এই চর্যাপদের পুঁথি কে উদ্ধার করেছিলেন? বলতে হবে হরপ্রসাদ শাস্ত্রী। কোথার থেকে? নেপালের রাজ দরবার থেকে। এটা গেল। এরপর হলো পাল শাসকদের সময়কালীন যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছিল, অর্থাৎ বৌদ্ধ বিহারে বৌদ্ধ ভিক্ষুক, সেই সঙ্গে সঙ্গে ছাত্ররা থাকতেন, তাদের ওখানে শিক্ষার ব্যবস্থা হতো। সেই রকম কয়েকটি বৌদ্ধ বিহার হলো যেমন নালন্দা, অদন্তপুরী, বিক্রমশীল, সোমপুরী, জগদ্দল, বিক্রমপুরী কোথায় অবস্থিত? ঢাকাতে। জগদ্দল উত্তরবঙ্গে। সোমপুরী কোথায়? রাজশাহী জেলায়। সেরকম নালন্দা বিহারে, বিক্রমশীলও বিহারের ভাগলপুরের কাছে। এইগুলো ছিল তৎকালীন সময়কার বিখ্যাত জ্ঞান চর্চার কেন্দ্র। এবারে এখানে প্রথমেই বলা হয়েছে নালন্দা বিশ্ববিদ্যালয়। এই যে এখানে ছবি দেওয়া আছে নালন্দা মহাবিহারের ধ্বংসাবশেষ। তো এটা কাদের সময় গড়ে উঠেছিল? বলতে হবে গুপ্ত সম্রাটদের সময়। কোন সময়ে? খ্রিস্টীয় 5ম শতকে। কোথায়? বিহার। তো এখানকার যে খ্যাতি এটা গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। এমনকি দেশ বিদেশ থেকে অনেকেই এখানে পড়তে আসতেন, শিক্ষা অর্জনের জন্য আসতেন। এমনকি চীন, কোরিয়া, মঙ্গোলিয়া, এখান থেকে তিব্বত, এই সমস্ত জায়গার থেকেও ছাত্ররা এখানে পড়তে আসতো। এখানে হিউয়েন সাং, তিনিও এখানে শিক্ষা গ্রহণ করেছিলেন। তবে এখানে শিক্ষা নিতে গেলে বেশ কিছু শর্ত ছিল, যেমন প্রবেশিকা পরীক্ষা দিতে হতো। কঠিন পরীক্ষার মাধ্যমে এখানে উত্তীর্ণ হয়ে ছাত্ররা এখানে পড়াশোনার সুযোগ পেত। তবে এখানে ছাত্রদের বিনা পয়সায় খাবার দেওয়া হতো, জামা কাপড়, ওষুধপত্র সব কিছু দেওয়া হতো। এখানে নালন্দা যে বিশ্ববিদ্যালয় সেখানে শিক্ষক সংখ্যা ছিল 1500, ছাত্রর সংখ্যা ছিল 8500। তবে এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে যে ধ্বংসাবশেষ, এটার যে ক্ষতি হয়েছিল এটার কারণ ছিল তুর্কি অভিযানের সময় নালন্দা বিশ্ববিদ্যালয়ে খুব ক্ষতি হয়েছিল। আরেকটা ছিল বিক্রমশীল মহাবিহার, এটাও বিহারে অবস্থিত। এটা কে তৈরি করেছিলেন? বলতে হবে পাল সম্রাট ধর্মপাল। কোন সময়? খ্রিস্টীয় 8ম শতকে, ভাগলপুরের কাছে বিহারে। 8ম শতকে এটা তৈরি হয়েছিল। এখানে কি কি বিষয় পড়ানো হতো? বলতে হবে ব্যাকরণ, তর্কশাস্ত্র, দর্শন ইত্যাদি বিষয় নিয়ে পড়ানো হতো। কতজন ছাত্র? 3000।
এখানেও বিনা খরচে শিক্ষার ব্যবস্থা ছিল, আর শিক্ষা গ্রহণ কমপ্লিট হওয়ার পর তাদেরকে উপাধি দেওয়া হতো ছাত্রদেরকে। এখানকার বিখ্যাত আচার্য ছিলেন অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান। তো দীপঙ্কর শ্রীজ্ঞান অতীশ, তিনি এখানকার একজন মহাচার্য ছিলেন। তিনি বৌদ্ধ ধর্ম প্রচারের ক্ষেত্রে বিশেষ ভূমিকা গ্রহণ করেছিলেন। এই যে বিক্রমশীল মহাবিহার, এটাও কিন্তু তুর্কি অভিযানে এটাও ধ্বংস হয়ে গিয়েছিল। পাল যুগের যে শিল্পরীতি, সেটাকে কী শিল্পরীতি বলা হয়? প্রাচ্য শিল্পরীতি। প্রাচ্য শিল্পরীতি বলা হয়। এবারে পাল রাজত্বকালে প্রাচীন ভারতে যে বৌদ্ধ আর জৈনদের যে সমস্ত স্তূপ নির্মাণের যে রীতি ছিল, সেগুলো দেখতে কীরকম ছিল? প্রথম দিকে অনেকটা গোলাকার ছিল, পরে এগুলো অনেকটা মোচার মতো আকৃতির হয়ে পড়েছিল। কোথায় কোথায় এরকম পাল রাজত্বের যে স্তূপগুলো, সেগুলো দেখতে আবার শিখরের মতো ছিল। সেগুলো কোথায় কোথায় অবস্থিত? যেমন বাংলাদেশের ঢাকা জেলার আশরাফপুর গ্রাম, রাজশাহীর পাহাড়পুর, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার ভরতপুরেও এরকম একটা বৌদ্ধ স্তূপ লক্ষ্য করা যায়। এখানে এই সমস্ত বিষয়গুলো রয়েছে। আচ্ছা, পাল যুগের শিল্প সম্পর্কে যেটা বলা হয়েছে, যে পাল যুগে দুজন বিখ্যাত শিল্পী কে কে ছিলেন? একজন ছিলেন ধীমান, আর তার ছেলে ছিলেন বিটপাল। এরা দুজন বিখ্যাত শিল্পী ছিলেন। এরা কি করতেন? ধাতব শিল্প, ভাস্কর্য, চিত্রশিল্পে বিশেষ কৃতিত্ব দেখিয়েছিলেন। এখানে রাজ্ঞী কথাটির অর্থ হচ্ছে রাজমহিষী। রাজমহিষীকে বলা হতো রাজ্ঞী। সেন যে আমল, সেই আমলে কিন্তু বৌদ্ধ ধর্মের প্রসার ঘটেনি। তারা কিন্তু ব্রাহ্মণ্য ধর্মকে প্রাধান্য দিতেন। তো সেন আমলে যে সমস্ত দেবদেবীর পূজা হতো, সেগুলো ছিল ইন্দ্র, অগ্নি, কুবের, সূর্য, বৃহস্পতি, গঙ্গা, যমুনা, শিব, বিষ্ণুর পুজো করা হতো। আর সেন রাজাদের মধ্যে লক্ষণ সেন যিনি ছিলেন, তিনি ছিলেন বৈষ্ণব, কিন্তু তার আগে যে সমস্ত সেন রাজারা ছিলেন, তারা ছিলেন সব শৈব। অর্থাৎ সেনদের যে ধর্ম, সেটা ছিল ব্রাহ্মণ্য ধর্ম। বৈদিক যে ধর্ম, সেইগুলোকেই মেনে চলা হতো। সেখানে ব্রাহ্মণদের কিন্তু বিশেষ গুরুত্ব ছিল, আর অব্রাহ্মণদেরকে শঙ্কর বা শূদ্র হিসাবে ধরা হতো। ব্রাহ্মণরা অব্রাহ্মণদের কাজ করতে পারত, কিন্তু অব্রাহ্মণরা ব্রাহ্মণদের কাজগুলো করতে পারত না। এই সেন যুগের যে সাহিত্য, সেইগুলো সম্পর্কে এখানে দেওয়া আছে। যেমন রাজা লক্ষণ সেন যিনি ছিলেন, তার রাজসভায় ছিল পঞ্চরত্ন, অর্থাৎ 5 জন বিখ্যাত কবি পণ্ডিত তার রাজসভাকে অলঙ্কৃত করতেন। তারা কে কে? সবচেয়ে প্রধান ছিলেন জয়দেব, তারপরে ছিলেন ধৈ, শরণ, উমাপতি ধর ও গোবর্ধন আচার্য। এই 5 জনকে একসাথে বলা হতো পঞ্চরত্ন। তো এই জয়দেব যিনি ছিলেন, তার রচিত যে কাব্য, সেটার নাম ছিল গীত গোবিন্দম। এই গীত গোবিন্দম কাব্যের বিষয় কি ছিল? রাধাকৃষ্ণের প্রেম কাহিনী। সেই রকম ধৈ যিনি ছিলেন, তিনি লিখেছিলেন কি? পবনদূত কাব্য। এইগুলো খুবই ইম্পর্টেন্ট। আর শ্রীধর দাস, তিনি সদুক্তি কর্ণামৃত বলে একটি গ্রন্থ তিনি সংকলন করেছিলেন, যেখানে বিভিন্ন কবিদের লেখা স্থান পেয়েছিল। সেন যুগের আরেকজন রাজা ছিলেন, যার নাম ছিল বল্লাল সেন। বল্লাল সেন কি করেছিলেন? তার 2টো বিখ্যাত বই ছিল, যেগুলোর নাম ছিল দান সাগর, অদ্ভুত সাগর। এই দান সাগর, অদ্ভুত সাগর, এই 2টো বই কার লেখা? বলতে হবে বল্লাল সেনের লেখা। আর লক্ষণ সেনের মন্ত্রী ছিলেন কে? হলাইউদ। এই হলাইউদ কি করেছিলেন?
ব্রাহ্মণ সর্বস্ব বলে একটা বই লিখেছিলেন। ব্রাহ্মণ সর্বস্ব বইটি কার লেখা? হলায়ুদের লেখা। হলায়ুদ কে ছিলেন? লক্ষণ সেনের মন্ত্রী। লক্ষণ সেন কে ছিলেন? সেন বংশের শেষ রাজা, কারণ তারপরে তুর্কি অভিযান হয়েছিল আর সেন বংশের পরিসমাপ্তি ঘটেছিল। সর্বানন্দ কে ছিলেন? তিনি ছিলেন অভিধান প্রণেতা। অভিধান মানে কি? ডিকশনারি। অভিধান প্রণেতা, গণিতজ্ঞ। এরপরে হচ্ছে সাহিত্য ও সমাজ। সাহিত্য সমাজের এখানে তৎকালীন যে সমাজ, সেই সমাজের মানুষের যে দৈনিক জীবনযাত্রা, সুখ দুঃখ ইত্যাদি সমস্ত বিষয় সাহিত্যের মধ্য দিয়েই ফুটে ওঠে। সেই জন্য সাহিত্যকে বলা হয়ে থাকে সমাজের আয়না। সাহিত্যের মধ্য দিয়েই এই সমস্ত বিষয়গুলো আমরা জানতে পারি। তো বন্ধুরা, এই আজকের আলোচনা এখানেই শেষ করছি। এর পরের যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেইগুলো আমরা পরের পর্বের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।